সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখব উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় উদ্ভিদ স্থায়ীতত্ত্ব সম্পর্কে। তো এই অধ্যায়ে আমরা আলোচনা করব প্রচ্ছেদন সালোক সংশ্লেষণ কিভাবে সংগঠিত হয় এবং এটার সংগঠনের স্থান কোথায় এবং কি কি উপজাত আমরা পেয়ে থাকি, এবং পরিশেষে আমরা জানতে পারবো শোষণ সম্পর্কে এবং এই শোষণের প্রকারভেদ সম্পর্কে। তো আসো প্রথমে আমরা শুরু করি যে উদ্ভিদ স্থায়ীতত্ত্ব এই যে কথাটা, এই কথাটার আবিষ্কারক কে বা এই বিষয় সম্পর্কে প্রথম কে গবেষণা শুরু করে, অর্থাৎ উদ্ভিদ স্থায়ীতত্ত্ব জনক বলা হয় কাকে। তো যেহেতু এই অধ্যায়টা আমাদের তিনটা বিষয় নিয়ে আলোচনা হবে, একটা হচ্ছে প্রচ্ছেদন, সালোক সংশ্লেষণ, আর একটা হচ্ছে শোষণ। তো অনেক বড় অধ্যায় ছিল, এটা আমরা মনে রাখবো এইভাবে যে এই অধ্যায়টা কি করে দেয়, জীবন হেল করে দেয়। তার মানে স্টিফেন হেলস হচ্ছে উদ্ভিদ স্থায়ীতত্ত্বর জনক। তো উদ্ভিদ স্থায়ীতত্ত্বের ক্ষেত্রে আমাদের জানতে হবে উদ্ভিদ কোন কোন উপাদানগুলো গ্রহণ করে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট হিসেবে, অর্থাৎ কোন কোন উপাদান তার জন্য অত্যাবশ্যকীয়। তো 17টা উপাদান আছে যেগুলো হচ্ছে উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয়, এবং এর ভিতরে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন অর্থাৎ CHO, এই তিনটা উপাদান উদ্ভিদ মাটি হতে শোষণ করে এবং বাকিগুলো কিন্তু উদ্ভিদ বায়ু হতে গ্রহণ করে। তো প্রশ্ন আসতে পারে নিচের কোনটি উদ্ভিদ মাটি হতে শোষণ করে না, তার মানে এই তিনটা পাতা যেটা থাকবে সেটা হবে উত্তর। তো সেই এই তিনটা কি, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এরপরে দেখো যে এই যে উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান আমরা যেটা জানলাম 17টা, এইটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ম্যাক্রোমৌল আর একটা হচ্ছে মাইক্রোমৌল। তো এই যে ম্যাক্রোমৌল সেটার সংখ্যা হচ্ছে 1 থেকে 9 এবং মাইক্রোমৌলের সংখ্যা হচ্ছে 10 থেকে 17। তো দেখো যে এই যে চারটা আছে এখানে হচ্ছে ম্যাক্রোমৌল এবং মাইক্রোমৌলের কথা উল্লেখ আছে। তো আমরা কিভাবে মনে রাখবো, আমরা মনে রাখবো হচ্ছে ম্যাক্রো ম্যাক্রোমৌল কিভাবে মনে রাখবো, Mg কে ক্যাফে ফর নাইস চপস। তো এই ছন্দটা দিয়ে আমরা মনে রাখবো ম্যাক্রোমৌল কোনগুলো। তো শেষের পাঁচটা যদি খেয়াল করো CHOPS, এই পাঁচটা দিয়ে পাঁচটা নাম আছে। তো প্রথমটা কি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস এবং কি সালফার। তো এই পাঁচটা, দেন হচ্ছে এখানে আছে নাইট্রোজেন, প্রথমে আছে কি ম্যাগনেসিয়াম, এখানে আছে কি পটাশিয়াম। তো এখানে আমরা কয়টা পেলাম, একটা, দুইটা, তিনটা, এবং এরপরে আছে কয়টা, পাঁচটা। এবং সিএতে কি আছে, ক্যালসিয়াম। তো এই 5, 3, 8 এবং 1, 9, এই 9টাই হচ্ছে কি উদ্ভিদের যে ম্যাক্রোমৌল সেটা। তো এর বাদ বাকি সবগুলোই কি মাইক্রোমৌল। তো আমরা শুধুমাত্র ম্যাক্রোমৌলগুলো মনে রাখবো, বাদ বাকি সবগুলো হচ্ছে মাইক্রোমৌল। এরপর আসো যে আয়ন এক্সচেঞ্জের কয়টা মতবাদ প্রচলিত আছে। আয়ন এক্সচেঞ্জ বলতে কি বোঝায়, যে পজিটিভ আয়ন বেরিয়ে আসলে নেগেটিভ আয়ন প্রবেশ করবে, অর্থাৎ একটা সাম্য অবস্থা বজায় থাকবে, এইটা হচ্ছে কি আয়ন এক্সচেঞ্জ। এখন এই আয়ন এক্সচেঞ্জ মতবাদ হচ্ছে দুইটা, এটা কিভাবে মনে রাখবো আমরা, কাকন দিয়ে। কাকন, কাতে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ আর কনতে হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। তো এই দুইটা আমাদেরকে মনে রাখতে হবে, নামগুলো লাগবে শুধু, ভিতরের কোনো প্রকারভেদ আমাদের লাগবে না। তারপরে দেখো যে এই যে খনিজ লবণ পরিশোষণ হয়, অর্থাৎ মূল দ্বারা যে খনিজ লবণটা মাটি থেকে উদ্ভিদ গ্রহণ করতেছে, এটা দুইভাবে পরিশোষিত হয়, একটা হচ্ছে সক্রিয় আর একটা হচ্ছে নিষ্ক্রিয়। এখন এই যে সক্রিয় পরিশোষণটা আছে, তো এই পরিশোষণের জন্য আয়ন যেভাবে পরিবাহিত হয় এইটা নিয়ে তিনটা মতবাদ আছে। প্রথম যে মতবাদ সেটা হচ্ছে লুন্ডেগর মতবাদ, দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট, এবং তৃতীয়টা হচ্ছে লেসিথিন বাহক। এখন এই তিনটা মতবাদের ক্ষেত্রে আমরা যেভাবে মনে রাখবো সেটা হচ্ছে পলিথিন দ্বারা, অর্থাৎ প দিয়ে হচ্ছে কি প্রোটন অ্যানায়ন মতবাদ, ল দিয়ে হচ্ছে লেসিথিন বাহক ধারণা, এবং আবার ল দিয়ে কি লুন্ডেগর মতবাদ। তো এই মতবাদগুলো হচ্ছে আয়ন বাহক ধারণার উপর নির্ভরশীল তিনটি মতবাদ। এখন দেখো যেটা লুন্ডেগর মতবাদ, এই মতবাদ অনুযায়ী যে প্রোটনের বাহক সেটা কি সাইটোক্রোম। সাইটোক্রোমটাই হচ্ছে মূলত সাইটোক্রোম পাম্প মতবাদ
বলা হয় এই নুরনগর মতবাদকে। এরপরে দেখো যে যেটা আছে লেসিথিন বাহক ধারণা। এই যে লেসিথিন কথা আমরা বলতেছি, এই লেসিথিনটা কি? লেসিথিনটা হচ্ছে ফসফোলিপিড, অর্থাৎ লিপিডের সাথে যখন ফসফেট গ্রুপ যুক্ত হয় তখন তাকে বলা হয় ফসফোলিপিড। তো এই লেসিথিন বাহক ধারণায় যে লেসিথিন হচ্ছে প্রোটন বাহক হিসেবে কাজ করে, সেটা হচ্ছে একটা ফসফোলিপিড। এরপরে আছে হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। তো আমরা যেহেতু সক্রিয় পরিশোষণ পলিথিন দ্বারা মনে রাখছি তিনটা, এই তিনটার বাদে যেইগুলো থাকবে সবগুলোই কি হবে? নিষ্ক্রিয় পরিশোষণের অন্তর্ভুক্ত, অর্থাৎ ব্যাপন, আয়ন বিনিময়, ডোনান সাম্য অবস্থা এবং ব্যাপক প্রভাব, এই চারটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণের উদাহরণ। এরপরে দেখো যে সক্রিয় পরিশোষণ এবং নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে যে মূল পার্থক্য সেগুলো কি কি? সেগুলো হচ্ছে দেখো যে যেটা সক্রিয় তার মানে এর প্রত্যক্ষ শক্তির কি হবে? প্রয়োজন পড়বে, মানে সক্রিয় অবস্থায় আছে অর্থাৎ শক্তির প্রয়োজনের পড়বে। তো এখানে প্রত্যক্ষ প্রয়োগের প্রয়োজন পড়ে, এখানে কোনো শক্তির প্রয়োজন পড়ে না। আর যেহেতু এটা সক্রিয় সেহেতু এর শোষণ হার কি হয়? বৃদ্ধি পায়, আর এটা শোষণ হার স্বাভাবিক থাকে। এবং সক্রিয়ার ক্ষেত্রে যে পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন আছে এই দুইটাই কিন্তু একই সাথে শোষিত হতে পারে, অর্থাৎ শোষণ একই সাথে সংগঠিত হয়। কিন্তু নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে এই শোষণটা আলাদা আলাদাভাবে শোষিত হয়। এবং দেখো যে সক্রিয় পরিশোষণে যে ক্যাটায়ন এবং অ্যানায়নটা শোষিত হচ্ছে সেটা হচ্ছে আয়ন বা অণু হিসেবে শোষিত হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ সেইটার ক্ষেত্রে আয়ন বা অণুর কিন্তু কোনো দরকার হয় না। এবং সক্রিয়র ক্ষেত্রে আমরা মনে রাখবো, সক্রিয়র ক্ষেত্রে এনজাইম সক্রিয় ভূমিকা পালন করে, তার মানে এনজাইমের প্রয়োজন পড়ে কোথায়? সক্রিয় পরিশোষণে, কিন্তু নিষ্ক্রিয় পরিশোষণে এনজাইমের কোনো প্রয়োজনীয়তা নেই। এরপরে দেখো যে পানি এবং খনিজ লবণ পরিশোষণের মধ্যে কি কি পার্থক্য আছে। অর্থাৎ পানি যেটা পরিশোষিত হয় এটা কিন্তু সক্রিয় পরিশোষণে পরিশোষিত হয় না, অর্থাৎ পানি কিন্তু নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়। কিন্তু যেটা খনিজ লবণ সেটা অবশ্যই সক্রিয়ভাবে পরিশোষিত হয়। এরপরে দেখো যে পানি শোষণ, যেহেতু এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এর ক্ষেত্রে বিপাকীয় যে শক্তি এটার প্রয়োজন পড়ে না, কিন্তু খনিজ লবণের ক্ষেত্রে বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে। এবং পানি যেটা পরিশোষিত হয় এটা হচ্ছে অণু হিসেবে শোষিত হয়। পানির অণু বলতে কি? H2O, এই যে অণু এই হিসাবেই শোষিত হয়। কিন্তু যেটা হচ্ছে খনিজ লবণ এটা পজিটিভ অথবা নেগেটিভ এই দুই ধরনের আয়ন হিসেবে শোষিত হয়ে থাকে। এবং যে পানির পরিশোষণ এটা মূল রোম দিয়ে হয়, আর যেটা হচ্ছে খনিজ লবণ সেটা হচ্ছে মূলের অগ্রভাগে যে কোষ থাকে সেইটা দ্বারা পরিশোষিত হয়। এখন দেখো যে এর পরের যে অংশটা আছে, অর্থাৎ আমাদের যে তিনটা পার্ট ছিল প্রশোধন, সালোক সংশ্লেষণ এবং শোষণ, তার প্রথম পার্টটা হচ্ছে কি? প্রশোধন সম্পর্কে। যদি আমরা প্রশোধনকে বাংলায় বলি যে প্রশোধন মানে কি, সেটা হচ্ছে যে একটা উদ্ভিদের যে শরীরে অতিরিক্ত পানিটা থাকে সেটা হচ্ছে পাতার মাধ্যমে বাষ্পকারে বের করে দেওয়া। তো এইটা অনেক সময় ক্ষতির কারণে হয়ে যেতে পারে, কারণ অনেক উদ্ভিদের থাকে যে পানির সাপ্লাইটা নাই কিন্তু তারপরেও প্রশোধন প্রক্রিয়াটা চলতেছে। তো এইটা কিন্তু প্রশোধন একই সাথে উপকারী এবং অপকারী দুই ভূমিকাই পালন করে থাকে। তো আসো যে আমরা একটু প্রশোধন, তো দেখো প্রশোধনটা হচ্ছে কিভাবে। রুটস যেটা হচ্ছে মূল, এইখানে মূলত কি হচ্ছে? পানিটা শোষিত হচ্ছে। পানিটা শোষিত হওয়ার মাধ্যমে এটা কিন্তু কোথায় চলে যাবে? কাণ্ডের মাধ্যমে পাতায় অবস্থান করে, এবং এই পাতার মাধ্যমে পাতায় থাকে কি? পাতায় যাওয়ার জন্য আমাদেরকে কোন কোন টিস্যুর ক্ষেত্রে ভূমিকা পালন করতে হচ্ছে? জাইলেম এবং ফ্লোয়েম। কারণ জাইলেমের কাজ হচ্ছে মাটি থেকে যে পানি এবং খনিজ লবণটা আছে সেটা হচ্ছে পৌঁছে দেয় কোথায়? উদ্ভিদে। এবং এই উদ্ভিদের যে সবুজ পাতা আছে এইগুলো থেকে হচ্ছে সারা দেহে পৌঁছায় দেয় হচ্ছে ফ্লোয়েম টিস্যু। তো এই টিস্যুর মাধ্যমে দেখো যে পাতায় কি আছে, এই যে অংশগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পত্ররন্ধ্র বা হচ্ছে স্টোমাটা। তো স্টোমাটার মাধ্যমে কি হয়? যেই পানিগুলো পাতায় এসে পৌঁছেছে সেই পানিগুলো আস্তে আস্তে বাষ্পকারে বের হয়ে যাবে। তো এই জিনিসটাই দেখো যে পানি মূলরোম দ্বারা শোষিত হয়ে সেটা কাণ্ডের মাধ্যমে পাতায় পৌঁছাচ্ছে এবং পাতা থেকে সেগুলো পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পাকারে পরিবেশে বের হয়ে যাচ্ছে। এটাই মূলত হচ্ছে কি? ট্রান্সপিরেশন বা হচ্ছে প্রস্বেদন। তো প্রস্বেদন যেটা হয় সেটা হচ্ছে 1% হচ্ছে দেহে অবস্থান করে, আর বাকি যে 99% পানি আছে সেটা কিন্তু পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পাকারে পরিবেশে বের করে দেয়। তো এটা হচ্ছে কি?
প্রচ্ছেদন। এবং এই যে প্রচ্ছেদনটা আছে এটাকে বিজ্ঞানী কার্টিস প্রয়োজনীয় অমঙ্গল বলেছেন। কেন বলেছেন? কারণ যখন পানির সাপ্লাইটা নাই তারপরেও কিন্তু প্রচ্ছেদন প্রক্রিয়া চলতে থাকে। তো এই জন্যই বিজ্ঞানী কার্টিস প্রচ্ছেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি ইভিল বলেছেন। এবং এই যে প্রচ্ছেদন প্রক্রিয়াটা চলতেছে, এই প্রচ্ছেদনের যে হার এটা নির্ণয় করা হয় একটা যন্ত্রের সাহায্যে, সেটার নাম কি? গ্যানং পটোমিটার। এই গ্যানং পটোমিটারের সাহায্যে প্রচ্ছেদনের হার নির্ণয় করা যায়। এরপরে দেখো যে যেই পদগুলো দ্বারা অর্থাৎ স্টোমাটা বা পত্ররন্ধ্রে যেই পদগুলো দ্বারা হচ্ছে পানি বাষ্প করে বের করা যায় সেটা হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়। অর্থাৎ পত্ররন্ধ্র কয় রকমের? 3 রকমের। পত্ররন্ধ্র ছাড়াও আর কি কি অবস্থান দ্বারা সেটা হচ্ছে পানি বাষ্প করে বের করতে পারে, সেটা হচ্ছে 3টা জায়গা। একটা হচ্ছে পত্ররন্ধ্র, তো আমরা জানি, তারপর আছে লেন্টিকুলার, তারপর হচ্ছে ত্বকীয়। এই 3 ধরনের প্রচ্ছেদন একটা উদ্ভিদে সংগঠিত হয়ে থাকে। তো দেখো যে পত্ররন্ধ্রীয়, তার নামের ভিতরে কি আছে? পত্ররন্ধ্র, তার মানে পত্ররন্ধ্রের মাধ্যমেই এই প্রচ্ছেদন প্রক্রিয়াটা সম্পন্ন হবে। এবার লেন্টিকুলার প্রচ্ছেদন হচ্ছে কি? লেন্টিকুলারটা আসছে কোথা থেকে? লেন্টিসেল থেকে। এই লেন্টিসেল কোথায় থাকে? লেন্টিসেল থাকে হচ্ছে কাণ্ডে। তো কাণ্ডের লেন্টিসেলের মধ্যে দিয়ে যদি প্রচ্ছেদন হয় সেটাকে বলা হবে লেন্টিকুলার প্রচ্ছেদন। এরপর আছে দেখো ত্বকীয় প্রচ্ছেদন। ত্বকীয় বলতে কিসের ত্বক? পাতার ত্বক। পাতা মানে পাতার ত্বকে কি থাকে? কিউটিকল থাকে। তো পাতার ত্বকের যে কিউটিকলের মধ্যে দিয়ে যদি প্রচ্ছেদন সংগঠিত হয় সেটাকে বলা হবে কি? ত্বকীয় প্রচ্ছেদন। তো এখন দেখো যে পত্ররন্ধ্রীয় যে প্রচ্ছেদনটা থাকে, এই পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন অর্থাৎ পত্ররন্ধ্রগুলো থাকে কোথায় কোথায়? ফুলের বৃতি, পাপড়ি, এই 2 জায়গাতে হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন থাকে। এবং এই পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন দ্বারাই কিন্তু ম্যাক্সিমাম প্রচ্ছেদনের কাজটা সংগঠিত হয়ে থাকে। তো এর পরিমাণটা কত? 90 থেকে 95 ভাগ হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন হয়ে থাকে। এরপরে আছে হচ্ছে লেন্টিকুলার প্রচ্ছেদন। লেন্টিকুলার মানে বলছিলাম যে লেন্টিসেল, অর্থাৎ লেন্টিসেল থেকে হচ্ছে কাণ্ডের লেন্টিসেল থেকে হচ্ছে 2 থেকে 5% প্রচ্ছেদন সম্পন্ন হয়। এবং যেটা ত্বকীয় বা কিউটিকুলার এখানে সম্পন্ন হয়েছে সবচেয়ে কম, যেটার পরিমাণ হচ্ছে কত? 1%। এরপরে দেখো যে পত্ররন্ধ্র বা স্টোমাটা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তো এই যে পত্ররন্ধ্র থাকে, একটা পাতার ক্ষেত্রে 1 বর্গ সেন্টিমিটার এলাকায় পত্ররন্ধ্রের সংখ্যা থাকে হচ্ছে 1000 থেকে 60,000। অনেকেই কিন্তু এই সংখ্যাটা ভুল করে থাকে, এটা কিন্তু 6000 না, 1000 থেকে কত? 60,000। অর্থাৎ একটা পাতায় যদি আমরা 1 বর্গ সেন্টিমিটার কল্পনা করি, ওইখানে পত্ররন্ধ্রের সংখ্যা থাকবে 1000 থেকে 60,000 পর্যন্ত। এখন দেখো যে পত্ররন্ধ্র যেটা থাকে এটা হচ্ছে সাধারণত আমরা যদি কল্পনা করি সেটার ক্ষেত্রে দিনের বেলায় খোলা থাকে, রাতের বেলায় বন্ধ থাকে। কিন্তু যেটা হয় উল্টা, সেটা হচ্ছে মরুজ উদ্ভিদ বা পাথরকুচি উদ্ভিদের ক্ষেত্রে এই জিনিসটা হয় উল্টা। তো অধিকাংশ উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্র খোলা থাকে হচ্ছে সকাল 10টা থেকে 11টা এবং বিকাল 2টা থেকে 3টা। এই সময় হচ্ছে কি থাকে? পত্ররন্ধ্রটা পূর্ণ খোলা থাকে এবং আংশিক খোলা থাকে অন্য সময়গুলোতে, এবং রাত্রিতে থাকে কি? বন্ধ। তো পত্ররন্ধ্রের কাজগুলো কি কি? অর্থাৎ পত্ররন্ধ্র কি কাজ করে থাকে? একটা জিনিস থাকে, সেটা হচ্ছে গ্যাসীয় বিনিময়। গ্যাসীয় বিনিময় বলতে কি বোঝানো হয়? যে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করতেছে, অক্সিজেনটা বের করে দিচ্ছে। তো এই জিনিসে পত্ররন্ধ্রের ভূমিকা রয়েছে। তো স্টোমাটা দিয়ে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে, আবার স্টোমাটা দিয়ে অক্সিজেন গ্যাসটা উদ্ভিদ পরিবেশে ত্যাগ করে দেয়। এরপরে পত্ররন্ধ্রের যে কাজটা আমরা প্রচ্ছেদনের ক্ষেত্রে জেনে এসেছি, অতিরিক্ত পানি প্রচ্ছেদন প্রক্রিয়ায় বা বাষ্পাকারে বের করে দেয়। এরপরে যেটা থাকে যে রক্ষী কোষগুলোতে কি থাকে? এইখানে যেই আমরা পত্ররন্ধ্রের কথা পড়তেছি, এটা কিন্তু রক্ষী কোষ দ্বারা তৈরি হয়। তো রক্ষী কোষে থাকে ক্লোরোপ্লাস্ট। আর আমরা জানি যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ রঙের এবং এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করে। তো সেই ক্ষেত্রে পত্ররন্ধ্র কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এরপরে দেখো যে প্রচ্ছেদনের সময় পানি জলীয় বাষ্প আকারে পত্ররন্ধ্রের ভিতর দিয়ে নির্গত হয় এবং লুকায়িত পত্ররন্ধ্রে প্রচ্ছেদনের হার কি হয়? হ্রাস পায়। কারণ কি? যে পত্ররন্ধ্র যখন উন্মুক্ত অবস্থায় থাকবে তখন কিন্তু যে প্রচ্ছেদনের হার সেটা কিন্তু সর্বোচ্চ থাকবে। যখন এটা লুকায়িত অবস্থায় থাকবে, অর্থাৎ মরুজ উদ্ভিদে যেটা হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু প্রচ্ছেদনটা কম হয়। আর এটা কিন্তু মরুজ উদ্ভিদের জন্য একদিক থেকে কিন্তু ভালো, কারণ হচ্ছে মরুজ উদ্ভিদের ক্ষেত্রে পানির সাপ্লাই যেটা থাকে কম থাকে। তো প্রচ্ছেদন যদি বেশি পরিমাণে হয়ে থাকে তখন গাছের কিন্তু ক্ষতি হবে। তো সেই ক্ষেত্রে লুকায়িত পত্ররন্ধ্র প্রচ্ছেদনের হার
হ্রাস করে। এরপর আসো যে এই যে রক্ষী কোষ, এই সম্পর্কে যে রক্ষী কোষ কি কি দ্বারা তৈরি এবং এটা দেখতে কেমন। এই যে হচ্ছে স্টোমাটা, এই যে একটা পাতা, এটা হচ্ছে স্টোমাটা বা পত্র রন্ধ্র। তো এই যে দুইটা ভাগ দেখতে পাচ্ছ, এই দুইটা হচ্ছে কি রক্ষী কোষ, এর ভিতরে থাকে ক্লোরোপ্লাস্ট, এর ভিতরে থাকে নিউক্লিয়াস। তো আর এই গার্ড সেল বা রক্ষী কোষ দ্বারা হচ্ছে এটা বেষ্টিত থাকে। আমরা যদি এটার পিকচারটা বই লক্ষ্য করি, দেখো যে এই যে জায়গাটা আছে ফাঁকা জায়গাটা, এই জায়গাটা দিয়েই মূলত কি হয়, পানিগুলো বাষ্প আকারে বের হয়ে আসে এবং এর দুই পাশে যেই সেলটা আছে এই সেলটাকে বলা হয় গার্ড সেল বা রক্ষী কোষ। এই রক্ষী কোষের ভিতরেই কিন্তু ক্লোরোপ্লাস্টের অবস্থান, যেটা আমরা বলছিলাম যে ক্লোরোপ্লাস্ট থাকে বলেই কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তো এই যে ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে এই রক্ষী কোষের ভিতরেই অবস্থান করে এবং এর ভিতরে আমরা যে কালো অংশটা দেখতে পাচ্ছি, একটা কালো অংশ আছে, সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। তো এইগুলো মিলেই হচ্ছে মূলত, আর এর বাইরে যে অংশগুলো আছে, এই যে অন্য সেলগুলো আছে, এইগুলোকে বলা হয় হচ্ছে সহকারী সেল। তো এইগুলো মিলেই মূলত একটা পত্ররন্ধ্র গঠিত হয়। যখন এটা এই যে উন্মুক্ত অবস্থায় আছে, তখন এটা হচ্ছে খোলা পত্ররন্ধ্র, বা হচ্ছে তখনই হচ্ছে পানি বাষ্পাকারে বের হতে পারবে। রাতের বেলায় এরকম বদ্ধ অবস্থায় এই পত্ররন্ধ্রগুলো থাকে। তো এখন দেখা যায় পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ এই জিনিসটা কিসের উপর নির্ভর করে, সেটার উপরে কিন্তু কিছু মতবাদ আছে। যদি বলি যে ভন মোলের মতবাদ অনুসারে সেটা কি, এই যে রক্ষী কোষের স্ফীতি, এটাই হচ্ছে মূলত পত্ররন্ধ্র খোলা বা বন্ধের প্রধান কারণ। এটা বলছে হচ্ছে ভন মোল। যদি বলি হচ্ছে লয়েডের কথা, লয়েড বলছে যে স্টার্চ সুগার যে পারস্পরিক পরিবর্তন হয় এটার উপর নির্ভরশীল করে, অর্থাৎ এটা হচ্ছে স্টার্চ এবং সুগার যে মতবাদ, সেটা হচ্ছে লয়েড। এরপর আছে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে সাইরি। সাইরির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে পিএইচ। তিনি বলেছেন যে পিএইচ পরিবর্তনের সাথে সাথে রক্ষীকোষ খোলা বা বন্ধের যেই তারতম্য হয় সেটা ঘটে থাকে। তারপরে দেখো যে তারপরে আছে বলতেছে আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ। এইটা দিচ্ছে কোন বিজ্ঞানী, ইমামুরা। এবং কোন আয়ন, এখানে বলতেছে যে প্রোটন প্রবাহ, কোন প্রোটন বা কোন আয়ন, এটা হচ্ছে পটাশিয়াম, অর্থাৎ কে প্লাস। এই আয়নের কারণে মূলত পত্ররন্ধ্র খোলা বা বন্ধের যে জিনিসটা সেটা সংগঠিত হয়। তো রক্ষীকোষ থেকে সক্রিয়ভাবে যখন হাইড্রোজেন প্লাস বের হয়ে যাবে তখনই হচ্ছে পত্ররন্ধ্রটা খুলে যাবে। এটাও এক ধরনের মতবাদের ভিতরে পড়ে। এরপর একটা টিক আছে, এখানে দেখো যে মেসোফিল কোষে পানির অভাব দেখা দিলে সেখানে কোন অ্যাসিডটা তৈরি হতে পারে, অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিড আমরা এভাবে মনে রাখতে পারি, অভাব মানে হচ্ছে অ্যাবসেন্স, অ্যাবসেন্স যদি মনে রাখি সেখান থেকে মনে রাখবো অ্যাবসিসিক অ্যাসিড।